নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরীর লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম উদয়াস্ত। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প উদয়াস্ত। বিষ্ণুরামের মন বিতৃষ্ণায় ভরে ওঠে। এই জীবনের স্বপ্নই কি সে গড়েছিল 20 বছর আগে? এএসএম, মালবাবু আর চেকার, বিষ্ণুরাম ব্যতীত এরাই স্টেশনে জনবল। বিষ্ণুরাম এদের প্রত্যেকের চেয়েই বয়সে বড়, তবু এরাই তার বন্ধু। উপদেশের জন্য ছুটতে হয় এদেরই কাছে। পৃথিবীতে যে আরো মানুষ আছে তা মনে পড়িয়ে দেয় আপ আর ডাউনের ট্রেন দুখানা। অগণিত নরনারী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোট স্টেশন ঘরটির দিকে। দু একটি ছোকরা যাত্রী অনুসন্ধিৎসু দৃষ্টি ফেলে তার কোয়ার্টারের জানালায়। বিষ্ণুরামের জীবনে আছে শুধু অপেক্ষা। সূর্যোদয় মনে পড়িয়ে দেয় সন্ধ্যার কথা, আর সন্ধ্যা রাত্রির। না, এর একটা শেষ চাই। একখানা মালগাড়ি হুইসেল দিতে দিতে চলে যায়। বিষ্ণুরাম ধর্মড়িয়ে উঠে পড়ে। ঘুমের চোখে কুলুঙ্গি থেকে পকেট ঘড়িটা টেনে নিয়ে সময় দেখে। 5:30 বেজে গেছে। এসএম শিবু বেচারা সমস্ত রাত নাইট ডিউটি দিয়েছে, তাড়াতাড়ি গিয়ে তাকে ছেড়ে দিতে হবে। ওই গো, তোমার চা হলো? সাবিত্রী রান্নাঘর থেকেই উত্তর দেয়। এই যে জল ফুটে এসেছে। বিষ্ণুরামের বিরক্তি ভরা মন বিচলিত হয়ে ওঠে। বলে, আর হয়ে এসেছে, বলি স্টেশনে যেতে হবে না? আঁচল দিয়ে কেটলিটা ধরে নিয়ে সাবিত্রী সেটা সশব্দে মেঝেতে নামিয়ে রাখে। ঢাকনিটা খুলে এক মুঠো চায়ের পাতা কেটলিতে ফেলে দিয়ে সাবিত্রী বেশ একটু গম্ভীর হয়েই বলে, কি হলো কি? সকাল থেকে খিচিয়ে রয়েছে যে? বিষ্ণুরামও বলে, সেই জ্ঞান কি তোমার আছে? শিবুকে রিলিভ করতে হবে না? ও, প্রাণ গলে গেল শিবুর দুঃখে। আর আমি যে এদিকে রাতভর ঘুমোতে পাই না, সেটা আর খেয়ালই হলো না। না, আমার বেলায় ভোর 4টে চা চাই। বিষ্ণুরাম আশ্চর্য হয়ে বলে, তুমি আবার রাত্রিরে ঘুমোতে পাও না? তার জানবে কি করে? ষাঁড়ের মতো নাক ডাকিয়ে ঘুমো। মনে করো সবাই তোমার মতো মনের সুখে ঘুমোতে পায়? বলি রাত্রিরে 3বার করে কাঁথা বদলানো, গৌতম গোড়াকে নিয়ে কল ঘরে দাঁড়ানো, এসব তুমি করো? কাছের গ্লাসে চা ঢেলে স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলে, নাও। একদিন ধরে বলছি গার্ডকে সিলির হাট থেকে ছাঁকনি এনে দেবার জন্য বলতে, আর পারলেন না? বিষ্ণুরামও বলে, হ্যাঁ, সাহেব গার্ড আজকাল, তা জানো? তাকে বলবো ছাঁকনি আনতে? সাবিত্রী ফোঁস করে ওঠে, রেখে দাও, রেখে দাও তোমার সাহেব। আমার মতো গায়ের রং, সে আবার সাহেব? বলেই দেখো না একদিন। পরক্ষণে সাবিত্রী নিজেই বলে, আর না হয় বরফওয়ালাটাকে বলে দিও, সেও তো যায় সিলি পর্যন্ত। আইস ভেন্ডারকে? বেশ বলেছ।
তার যে বলো না একটা ছুরি কিনে দিয়ে তার সামনে গলাটা বাড়িয়ে দি। ছুরি ছুরি, জানো সাবু, একেবারে ছুরি বসিয়ে দেবে। ওসব লোককে বিশ্বাস নেই। ছোট লোক ক্লাস, 5 আনায় কিনে বলবে 6 আনা, আবার পুজোর সময় বকশিস চাইবে। কোনো রকমে গরম চাটুকু ঢকঢক করে গিলে নিয়ে একটা বিড়ি ঠোঁটের ফাঁকে গুঁজে দিয়ে রান্নাঘরে ঢোকে। সাবিত্রী চিমটে দিয়ে একটা জ্বলন্ত কয়লা তুলে ধরে। বিষ্ণু নামক বিড়িটা ধরিয়ে নেয়। সাবিত্রী বলে, কয়লা আবার শেষ হয়ে এলো যে, কয়লার গাড়ি কবে আসবে? বিষ্ণুরাম বলে, কয়লার গাড়ি এখন আর আসবে না, মালগাড়ির ইঞ্জিন থেকে নামিয়ে নিতে হবে, আজকাল মিলিটারির ঠেলায়। বলে বিষ্ণুরাম পিঁড়িটা টেনে নিয়ে বসতে যাচ্ছিল। সাবিত্রী বলে ওঠে, যাও যাও, আর বসতে হবে না, তাড়াতাড়ি সেরে এসো, আমার ছেলেগুলো উঠলে দরজায় ধাক্কা দিতে শুরু করবে। তোমার তো আবার দরজায় ধাক্কা দিলে, বলে সাবিত্রী হেসে ফেলে। বিষ্ণুরাম চলে যায়। সাবিত্রী গিয়ে দাঁড়ায় খিড়কির দরজায়। গ্রাম্য অপরিষ্কার একটি বিলাসী মেয়ে চলেছে মেঠো পথ ধরে। চেকার বাবুর বাড়িতে সে বাসন মাজে। লুধিয়া তার নাম, কিন্তু লোকে ডাকে রয়তাইন। সাবিত্রী ডাকে, এ রয়তাইন, देख रास्ते में रामदीन से मिलने से जल्दी भेज देना। हाँ, काहे भाई? सूरज कहाँ देख तो अभी तक नहीं आया। इसका बाद गाइया धोने होगा, झाड़ू वाड़ू लगाने होगा। जा जा, जल्दी जाके बोल देना। বিশ্বনাম গাড়ুটা রেখে গামছায় পা মুছতে মুছতে এসে হাজির হয়। বলে, দেখো সাবু, আমি এই 25 বছর এখানে রয়েছি, তো হিন্দি বলতে পারি না, আর তুমি এই 7 বছরের মধ্যে পাকা হিন্দুস্তানি হয়ে গেলে। সাবিত্রী একমুখ হেসে বলে, শিবুকে রিলিফ দেবার কথা ভুলে গেলে যে। একখানা হলদে মোটা পাবনার গেঞ্জি মাথায় গলিয়ে দিয়ে গলার বোতা মারতে মারতে চিৎকার করে, ও সাবু, কোথায় গেলে গো, কোটটা দিয়ে যাও। সাবিত্রী রেলের কালো কোটটা নিয়ে এসে হাজির হয়। বলে, কোট আনতে গিয়েছিলাম, তুমি গেঞ্জি পরেই চলে যেতে পারো, কিন্তু আমার মনে থাকে, বুঝলে। বিষ্ণুরাম কোটটা গেঞ্জির উপরেই পরে নেয়। তারপর চটিটা টানতে টানতে স্টেশনের দিকে যায়। সাবিত্রী চিৎকার করে বলে দেয়, মাছ চালান টালান থাকলে 2-1টা এনো কিন্তু। রুটিন বাঁধা জীবন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টরে টক্কা, সংবাদ আদান প্রদান, আর পয়েন্টসম্যানকে 2-1টা অবাঙালি অশ্লীলতা মাখানো আদেশ। এই তো জীবন। बाबूजी, वाफुर में तो अभी 337 नंबर का सोना का गाड़ी है, खाली नहीं हुआ। সে কি রে, 1 সপ্তাহ তো হয়ে গেল, ডিমারেজ লাগবে যে। বলে দিস বিজলালকে, এবার আর ডিমারেজ বাঁচাতে পারবো না, এমটি ফেরত পাঠাবার অর্ডার এসে গেছে। খেলে যা, টুয়াপের তার আসেনি এখনো। যা তো যা, শিবুর কাছে গিয়ে জিজ্ঞেস করে আয় ইনিংসে পেয়েছে কিনা, পেয়ে থাকলে কোথায় রেখেছে খোঁজ নিয়ে আসিস। क्या मांगता? हाँ, गाड़ी अभी आएगा। नहीं, डेरा कमरे के टिकट नहीं है, 3rd क्लास है। बाबूजी, माल बुक करेगा ना ब्लैंक टिकट बनाएगा? ठीक बात, टिकट टिकट कुछ दरकार नहीं है, हम टीसी को बोल देगा। हाँ, पान खाने का पैसा तो मिलना ही चाहिए। আরে ও রামদিন, ফ্ল্যাগ দেখাবি যা, গাড়ি ইন করছে। হুসুর শব্দে আর ট্রেনখানা এসে পৌঁছয়। সোডা লেমনেড, সোডা লেমনেড, ওই একটিমাত্র শব্দ। ফেরিওয়ালার উপস্থিতি বিষ্ণুরামের অভ্যেস হয়ে গেছে।
এই পানি পাড়ে, পানি পাড়ে। মাস্টার মশাইকে দেখতে পেয়ে যাত্রীটি চিৎকার করে ওঠে, মাস্টার সাহেব, পানি পাড়ে কো জেরা। আমি দেতা বুলাকে। মাস্টার সাহেব হন হন করে গার্ডের গাড়ির দিকে ছোটে। হাতা মিলিয়ে মাল নামিয়ে নিতে হবে। মনে মনে বলে, সালা যেন হাওড়া স্টেশন পেয়েছে, পানি পাড়ে। সে বেটা যদি তোকে জল দিতে আসবে তো আমার বাট না বাটবে কে? হ্যাঁ, সব ঠিক আছে, অল রাইট স্যার। গাড়ি হুইসেল দিয়ে চলে যায়। গার্ডের সবুজ পতাকাটা তখনও দেখা যায়। চিরন্তন ক্লান্তির ছাপটা স্টেশনের বুকে নেমে আসে। নিস্তব্ধ, নিঃশব্দ প্রান্তর। মাস্টার বাবু, আমাদের মাছ এসেছে। হ্যাঁ এসেছে, এসেছে বই কি, পাঠালে আবার আসে না। ডেলিভারিটা দিয়ে যান না একটু তাড়াতাড়ি। তা দিচ্ছি, কিন্তু আমাকে কিছু মাছ আজ দিতেই হবে। আগে সে কি করে হয়, ওজন করা মাল যে। না হয় দাম দেবো রে বাপু। 12 আনা সের, বলুন না কত চাই। বেশ বাবু, তাই দে। 1 সের আন্দাজ একটা। খুচরো আছে, 1 টাকার নোট বের করলে হবে না কিন্তু। শিকারবাবু এসে হাজির হয়। কি মাস্টার মশাই, গরিবের একটি মাছ মেরে দিলেন তো? বিষ্ণুরাম আশ্চর্য হয়ে বলে, মেরে দিলাম কি হে সত্যেন? নগদ 12 আনা পয়সা দিচ্ছি, তাও আবার খুচরো। শিকারবাবু কপট ক্রোধে বলে, আপনার কাছে পয়সা নিচ্ছে? সত্যি, তালে কাল ফুরিয়ে এসেছে। সীতাবনির কথাই ফুললো দেখছি। বিষ্ণুরাম গ্যাস থেকে খুচরো 12 আনা পয়সা বের করে দিতে যাচ্ছিল। শিকারবাবু বলে ওঠে, পয়সা কি দিচ্ছেন, আগে ওজন দেখুন। মৎস্য ব্যবসায়ীটি শিকারবাবুর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়। ওজন দেখা হয় 1 মণ 35 সের। ঠিক আছে, ভলিউম মেপে দেখুন তো। দেখা যায় ভলিউম অনেক বেশি। শিকারবাবু বলে, হুম, হুইচ এভার ইজ গ্রেটার। এবার বাছা ধন, হয় মাছটি দাও, না হয় 2 টাকা 10 আনা এক্সট্রা দাও। সে কি মাস্টার বাবু, সেখান থেকে ভাড়া দিয়ে পাঠিয়েছে, বেশি লাগলে তো সেখানেই চার্জ করতো। বিষ্ণুরাম বিরক্ত হয়ে বলে, আইন শেখাতে হবে না, যা বললাম কর, পরে রিপোর্ট করিস না হয়। শিকার বাবু এই কথায় সায় দেয়। সাবিত্রীর ভাগ্যে আমেজ জুটে যায়। মিলিটারি স্পেশালটা আসতে কত দেরি? খিলাড়ি থেকে তারে সে খবরটা নিয়ে বিষ্ণুরাম বাড়ি আসে। সাবিত্রী বিষ্ণুরামের কোটটা খুলে নিয়ে আলনায় টাঙিয়ে রাখে। বিষ্ণুরাম গেঞ্জিটা খুলে একটা টুল টেনে নিয়ে বসে। ঘরমাক্ত লোমশ বুকটায় হাত বোলাতে থাকে। সাবিত্রী রান্নাঘরে পাখার সন্ধান করতে গিয়ে দেখে গোরা পাখাটার নাটে করে একটা জ্বলন্ত কয়লা তুলবার চেষ্টা করছে। সাবিত্রী রাগে ফেটে পড়ে, হারামজাদা ছেলের কাণ্ড দেখো, পই পই করে তোকে বারণ করেছি না, পাখা পোড়াতে নেই। পোড়ালাম আবার কই? গৌরাঙ্গ মুখ কাচমচ করে উত্তর দেয়, পোড়ালাম আবার কই, আগুনে ঠেকালে পোড়ানো হলো না। বিষ্ণুরাম শান্ত বিরক্ত মুখে এসে হাজির হয়। স্টেশন মাস্টারের একঘেয়ে জীবনের মাঝে যদি বাড়িতে এসেও একটু শান্তি না পাওয়া যায়, তবে আর মানুষের বেঁচে থেকে লাভ কি? বলে, কি হলো কি, এত চিৎকার করছো যে? হ্যাঁ, সাবিত্রী প্রধানিত হয়েই উত্তর দেয়, হবে আবার কি, আমি একটু হাওয়া করব বলে পাখা খুঁজে মরছি, আর ছেলে এদিকে সেটা আগুনে পোড়াচ্ছে। বিষ্ণুরাম বিনা বাক্যে গোরার হাত থেকে পাখাটা কেড়ে নিয়ে তার পিঠে ঘা কয়েক বসিয়ে দেয়। বিষ্ণুরাম স্নান সেরে খেতে বসে। সাবিত্রী মাঝি দাঁড়ায়। সাবিত্রী বলে, রামদিনকে বলে বলে তো আর পারলাম না, আজ এখনো কুয়ো থেকে জল তুলে দিয়ে যায়নি। রামদিনকে ডাক পাড়ে। সে উঠোনে এসে দাঁড়ায়। বিষ্ণুরাম গম্ভীর গলায় বলে, এতক্ষণ কি করছিলি? জল তুলতে হবে না?
জি, ভোজন করছিলাম, এখনই তুলে দিচ্ছি। বিষ্ণুরাম রামদিনের কথায় হো হো করে হেসে ফেলে। তুই বেটা ভোজন করছিলি কি রে? ভোজন করবে বর্ধমানের মহারাজা, আমি করব আহার, তুই বেটা খাবি। সাবিত্রীও হাসে। বিষ্ণুরাম এখনো শুষ্কং কাষ্ঠং হয়ে যায়নি। আহারের পর আবার সেই স্টেশন, টরে টক্কা টরে টক্কা টরে টরে। মিলিটারি স্পেশাল খানা চলে যায়, টিএস এর মোটর ট্রলি খানা বিদ্যুৎ বেগে চলে যায়, তারপর আসে ডাউন ট্রেন খানা। মিনিট কয়েকের হইচই, পুনরায় সেই অসহ্য নীরবতা নেমে আসে সন্ধ্যার আবছায়া অন্ধকারে। বিষ্ণুরাম তার কোটের পেতলের বোতামটা আঙুলে ঘষতে ঘষতে বাড়ি ফেরে। গৌতমটা গেল কোথায়? সাবিত্রী বলে, খেলতে গেছে, এখনই আসবে। বিষ্ণুরাম ঈষৎ ক্রোধে বলে, সে ব্যাটার কিছু হবে না, আমি বললাম টেলিগ্রাফিটা শিখে রাখতে, একটা এএসএম এর চাকরি হবে, তা না কেবল টোটো করে ঘুরে বেড়ানো। সাবিত্রী একটা থালায় করে দুখানা রুটি আর কিছু আলু ভাজা নিয়ে এসে বিষ্ণুরামের সামনে নামিয়ে রেখে যায়। গোরা ওরফে গৌরাঙ্গ মায়ের পেছনে পেছনে এসে জলের গ্লাসটা বিষ্ণুরামের হাতে তুলে দিয়েই সরে পড়ে। ও বেলার প্রহারটা তার এখনো মনে আছে। জলযোগ সেরে বিষ্ণুরাম বের হয় শিবুর বাসার উদ্দেশ্যে, তাসের আড্ডায়। রাতের অন্ধকার ঘনিয়ে আসে। গৌতম, গৌরাঙ্গ এরা ঘুমিয়ে পড়েছে। সাবিত্রী ছোট মেয়েটাকে কোলে বসিয়ে বিষ্ণুরামের অপেক্ষা করে। বালতি বালতি তরল অন্ধকার যেন গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকে। সাবিত্রীর মনে হয় অন্যদিন তো এত দেরি হয় না। জাফরির ফাঁকে চোখ রেখে লাইনের ওপারে শিবুর বাসার দিকে স্থির দৃষ্টি রেখে সে দাঁড়িয়ে থাকে। বহু দূরে একটা কালো ছায়া দেখতে পেয়ে আশান্বিত হয়ে ওঠে। পরক্ষণেই বুঝতে পারে তার ভুল। না, বিষ্ণুরাম নয়, ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের পাহারাওয়ালা লাইন দেখে বেড়াচ্ছে। ফুলের ঘুমন্ত মেয়েটা চিৎকার করে কেঁদে ওঠে। সাবিত্রী তাকে নিয়ে সরে আসে, বিছানায় শুয়ে শুয়ে তাকে স্তন দেয়। কান উদ্গ্রীব হয়ে থাকে একটা পরিচিত পদশব্দের আশায়। শিকল নাড়া শব্দে সাবিত্রী চমকে ওঠে, ঘুমের চোখেই ছুটে গিয়ে খিল খুলে দেয়। বিষ্ণুরাম ঘরে ঢুকেই বলে, তোমাকে আর বলে পারলাম না, ভুলেছি না, আগে গলা সাড়া নিয়ে তবে দরজা খুলবে। সাবিত্রী নিজের দোষ ঢাকা দেবার চেষ্টায় বলে, তোমার পায়ের শব্দ পেলেই আমি বুঝতে পারি সাড়া নিয়ে দরকার। বিশ্বনাথ প্রগাঢ় আগ্রহে সাবিত্রীকে বুকের কাছে টেনে নেয়। সাবিত্রীর মুখটা ঘুরিয়ে ধরে তার নিজের মুখের দিকে। সাবিত্রীও মুহূর্তের জন্যে নিজেকে ছেড়ে দেয় স্বামীর হাতে। পরক্ষণে বিষ্ণুরামের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সে। বলে, লজ্জা করে না তোমার? বুড়ো হতে চললে এখনো ওইসব। কপট ক্রোধে সে চলে যায় ভাত বাড়তে। বিষ্ণুরাম এখনো অভুক্ত। বিষ্ণুরামের মুখে হাসি দেখা যায়, অতি দুঃখের হাসি। সমস্ত বুকটা তার মোচড় দিয়ে ওঠে। তার বয়স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, সে এখন বৃদ্ধ। দোষ আর কারণ নয়, দোষ তার বয়সের। আজ তাই ছেলেরা তাকে মানে না, তার প্রতি সাবিত্রীর আর কোনো আকর্ষণ নেই। বিষ্ণুরামের যৌবনের কথা মনে পড়ে। সাবিত্রীর একটা চিঠির উত্তর তার আজও মনে আছে। সাবিত্রী লিখেছিল, চিঠির শেষে তুমি যা চেয়েছ তা কি চিঠিতে দেওয়া যায়? একদিন এখানে এসে নিয়ে যেও। বিষ্ণুরাম ভাবে, সেই জীবন আর এই জীবন কত পার্থক্য। কোলের খুকিটার কান্নায় তার তন্ময়তা ভেঙে যায়। একটা বিশ্রী দুর্গন্ধ এসে নাকে ঠেকে।
সাবিত্রী খুকিটার পিঠে ঘা কয়েক বসিয়ে দিয়ে কাঁথাটা টেনে নিয়ে চলে যায়। বিষ্ণুরাম ভাবে, এ সংসারে থাকা অপেক্ষা তার অপেক্ষা স্টেশন ঘর অনেক ভালো। ঠোরে টক্কা টরে টক্কা ঠোরে টরে। সেখানে আনন্দ না থাকতে পারে, অশান্তি তো নেই। শেষ হলো আজকের গল্প, শ্রী রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প উদয়াস্ত। আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো গল্পটি, কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা, তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।